বইয়ের আরেক নাম book.com অফিসিয়াল। যেভাবে লেখা আছে সেভাবেই আমি বলছি। আসসালামু আলাইকুম। লিখছেন মাহফুজ ভাই। আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদ আছেন। আপনাদের সবাইকে জানাচ্ছে হ্যানিয়নের ভয়ঙ্কর শুভেচ্ছা। আমি মাহফুজ ইসলাম book.com এর মডারেটর হিসেবে নিয়োজিত আছি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি একটি কম্বো স্টোরি। ঘটনাটির ব্যাপারে এখনই বিশেষ কিছু বলছি না, তবে আপনাদের জন্য এবং মাহফুজ ভাইয়ের জন্য এই ঘটনাটি হতে চলেছে হ্যামিলিয়নের স্পেশাল বিগ সারপ্রাইজ। আমি বাজি ধরে বলতে পারি, এমন কোনো কোথাও ঘটনাটি শোনেন নাই। ঘটনাটি আমি নিজে সংগ্রহ করলেও লেখাটি শুধু আমার না। কে কে সঙ্গ দিয়েছেন জানেন? আসিফ, হৃদয়, নয়ন, সইফ। জি হ্যাঁ, আমরা চারজন মিলে ঘটনাটি লিখেছি। অর্থাৎ আজকে হ্যামিলিয়ন স্পেশাল এপিসোডে এই ঘটনার মাধ্যমে আমরা সব স্টোরি টেলারদের লেখকের বঙ্গের স্বাদ এবং একসাথে গ্রহণ করতে পারব। আর আপনাদের জন্য এই সারপ্রাইজের রাত শুরু করার মূল পরিকল্পনা করে হৃদয় ভাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থাক, এবার ঘটনায় আসা যাক। ঘটনাটি সংগ্রহ করেছি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে। পেশায় তিনি একজন ডাক্তার। তার নাম ডাক্তার সোরহাব মোল্লা। একজন ভূত.com এর অফিসিয়াল এর বড় ভক্ত হওয়ার কারণে সে বাংলায় পারদর্শী না হওয়ায় লিখে পাঠাতে পারেননি। কিছুদিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে অনেক বছর পর তার সাথে আবার দেখা হয় এবং তিনি আমাকে চিনতে পেরে এগিয়ে এসে কথা বলতে শুরু করেন। তোমার সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছি, আজ অনেক দিন পর তোমার সাথে দেখা। তুমি একজন ভূত.com এর মডারেটর। আমি তোমার সবগুলো ঘটনা শুনেছি এবং আমার কাছে চমৎকার লেগেছে। আমার সাথেও লোমহর্ষ ও হৃদয় বিদায়ক ঘটনা আছে। তুমি যদি লিখে পাঠাও তাহলে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। বড় ভাইয়ের কথা শুনে আমার তো আর তর্সই ছিল না। তাই অনুষ্ঠান শেষে বিকেলবেলা তাকে নিয়ে একটি চায়ের দোকানে বসে পড়ি ঘটনা শোনার জন্য। তিনি আমাকে যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই লিখে পাঠাবো, কিন্তু সারপ্রাইজ এভাবে হাতছাড়া হতে দেওয়া যায় না। তাই ঘটনাটি কিছু নাটকীয় ভঙ্গিতে শুরু করা যাক। ঘটনা 1। সময়টা 2013 সালের 26শে মে। পরন্ত বিকেল, স্বাভাবিকভাবে আর 5টা বিকেলের মতো সেই দিনের বিকেলটিও। তবে পিচ ঢালা রাস্তায় মানুষের চলাফেরা তো নিত্যদিনের মতোই। কিছু দূর যেতেই রাস্তার পাশে একটা ভিড় দেখা যাচ্ছিল। ধীরে ধীরে উৎসুক জনতা একে একে ভিড়ের মাঝে সামিল হচ্ছিল। সময়ের সাথে সাথে ভিড় বাড়তে থাকে, আর ভিড়ের মাঝে আবিষ্কার করে স্কুল ইউনিফর্ম পরা 16-17 বছরের এক যুগ কিশোরকে, যে কিনা রাস্তার মাঝে পড়ে আছে। অনেকেই মনে করে এটি হয়তো রোদের প্রচণ্ড তাপে মাথা ঘুরে পড়ে গেছে। যে একজন ব্যক্তি তার ছেলেটির শরীরে হাত রেখে বুঝতে পারে ছেলেটি আর বেঁচে নেই। নিশ্চিত হয়ে কয়েকজন ছেলেটির গলায় হাত দিয়ে কবজি পরীক্ষা করে দেখেন, অর্থাৎ নাড়ি পরীক্ষা করে দেখেন যে ছেলেটি সত্যিই মারা গেছে। নিথর দেহে নিয়ে লাশটা জঙ্গলের পাশে পড়ে আছে। ছেলেটি মৃত্যু নিশ্চিত হওয়ার পর উপস্থিত জনতা এর মাঝে কে একজন পুলিশকে ফোন করে। যথারীতি কিছুক্ষণ পরে পুলিশ চলে আসে। উৎসুক জনতার ভিড় সরিয়ে দিয়ে আইনি প্রক্রিয়া শুরু করে। ছেলেটির শার্ট প্যান্টের পুকুর চেক করতে থাকে, এতে করে যদি ছেলেটির কোনো পরিচয় পাওয়া যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে ছেলেটির উত্তরবঙ্গের জেলার ঠিকানা ছাড়া আর কিছুই পাওয়া যায় নাই। পুলিশ পোস্টমর্টমের জন্য, অর্থাৎ ময়না তদন্ত করার জন্য ঢাকার স্বনামধন্য মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরে যথারীতি সময়ে মেডিকেল কলেজে পৌঁছে যায়। সেখানে থাকা একজন চিকিৎসক লাশটিকে শেষবারের মতো পরীক্ষা করে এবং স্কেচে করে মর্গে পাঠিয়ে দেন। অল্প কিছু সময়ের মাঝেই ডোম চলে আসে। ডোম ছিল মধ্যপ্রদেশের পুরুষ, মাথায় কাঁচা কাঁচা চুল এবং মুখে চাপ দাড়ি। সে নেশায় একদম বোর হয়েছিল। ডোম সাধারণত এমনই হয়ে থাকে, লাশ কাটার আগে তাদের প্রচুর পরিমাণ নেশা করতে হয়। পোস্টমর্টমের জন্য রেডি হয়। কর্তব্যরত চিকিৎসক তখনও অনুপস্থিত। স্টাফ তাদের খবর দিয়ে যায়। ডাক্তার আসতে একটু দেরি হয়, অনেক এক্সপেরিয়েন্স হওয়ার ফলে ডাক্তারকে ছাড়াই লাশ কাটা শুরু করবে বলে ভাবে। তারপর লাশটার অর্ধেক কেটে আলাদা রাখে। ডাক্তার সাহেব পরে অল্প সময়ে সেগুলো নিয়ে কাজ করতে পারবে এই ভেবে সে লাশটা কাটতে শুরু করে। লাশ কাটার এক পর্যায়ে গলার মাঝ বরাবর একটা অংশ কাটার পর সেই ডোম একটি পাথর দেখতে পেল। রক্ত লেগে থাকার কারণে রং বোঝা যাচ্ছিল না। পাথরটি নিয়ে পাশে থাকা বালতির পানিতে ধুয়ে দেখলো যে নীল একটি পাথর। তাই লোভ না সামলাতে পেরে পাথরটি নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখে আর ভাবতে থাকে যে এই পাথরটি বিক্রি করেই নেশার সব সামগ্রী কেনা যাবে।
এরপর সে লাশটি কাটা শুরু করে। এমন সময় মূলত ডাক্তার চলে আসে মর্গে আর অনেকটা সময় নিয়ে লাশের বিভিন্ন অর্গান চেক করে। তিনি তো ডমকে বলেছেন ছেলেটির মৃত্যুর কারণ আমার বোঝা হয়ে গেছে, আপনি লাশের সেলাই সহ বাকি কাজ শেষ করে চলে যেতে পারেন। বেরোচ্ছি এই বলে ডাক্তার মর্গের রুম থেকে চলে যান। একদম লাশটি সেলাই করে এমন সময় পুরুষ কণ্ঠে কান্না শুনতে পায়। কান্নার আওয়াজ এতটাই করুণ ছিল যে কোনো ব্যক্তির কানে গেলে কষ্টে তার বুকটা ফেটে যাবে। ডোম তার সেলাই থামিয়ে মনে মনে ভাবছিল, এত বছর ধরে কাজ করছি, আজ পর্যন্ত কিছুই শুনলাম না, আবার কিছু দেখলাম না। তাহলে হঠাৎ করে এবং কান্নার আওয়াজ কোন থেকে আসছে? যাকে মনে হয় আজকে বেশি নেশা করে ফেলেছি, তাই ভুলভাল শুনছি। মনে মনে নিজের সাথে এসব বলতে থাকি। আবার কিছু দেখলাম না। তাহলে হঠাৎ এমন কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? যাকে মনে হয় আজকে বেশি নেশা করে ফেলেছি। মনে মনে নিজের সাথে এসব কথা বলে ডোম তার লাশ সেলাই কাজে মনোযোগ দেয়। লাশ সেলাই প্রায় শেষ, ঠিক এমন সময় সে শুনতে পায় পুরুষ কণ্ঠে তাকে সুন্দর করে বলছে, যেটা নিয়েছো সেটা দয়া করে ফেরত দিন, তাহলে বড় ক্ষতি হবে। ডোম কথা শুনে লাশ কাটা বন্ধ করে দেয় এবং প্রচণ্ড ভয়ে ঘামতে থাকে। বুকে সাহস নিয়ে জিজ্ঞাসা করে, কে 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 কথা বলছেন? কথা শেষ হওয়ার আগেই সেই পুরুষ কণ্ঠ আবারও বলে ওঠে, নইলে বড় ক্ষতি হবে। এবার ডোম আরো ভয় পেয়ে যায়। সে নিজেকে সান্ত্বনা দেয় এবং ভয় কাটাতে শব্দ করতে থাকে, হ্যাঁ, আজকে হয়তো একটু বেশি চড়ে গেছি, এসব আজ শুনতে একটু ভয় ভয় লাগছে। সে একটু ভয়ে ভয়ে কি করবে ভাবে, এই পাথরটি বিক্রি করে নেশার জিনিস কিনবে। এই পাথরটি ঠিক আমি নিয়ে যাব। এরপর সে আবার লাশ সেলাইয়ে মন দেয়। শুরু করতেই তার মনে হতে থাকে মর্গের ভেতর সে ছাড়া অন্য কারো উপস্থিতি আছে। এরপর সে আবার লাশ সেলাইয়ে মন দেয়। তার কানের কাছে কান্নার সেই আওয়াজ স্পষ্টভাবে আসতে থাকে। আর একটু পর পর বাম কান থেকে ডান কানের দিকে, ডান কান থেকে বাম কানের দিকে ঘুরতে থাকে। পরক্ষণে কান্নার আওয়াজ থেমে যায়, একদম সাইলেন্ট হয়ে যায়। হঠাৎ সেই নীরবতা ভেঙে ঘরের চার কোণ থেকে আওয়াজ আসতে লাগলো, দয়া করে ফিরিয়ে দাও, এটা নিয়ে যেও না, ফিরিয়ে দাও। ডোম সব শুনে নিজেকে বলতে লাগলো, এসব সব মনের ভুল। এভাবে নিজের সাথে কথা বলে ডোম লাশ সেলাই শেষ করে ফেলে। সে ভয়ে ভয়ে খুব দ্রুত লাশটাকে ঢেকে দেয়, তড়িঘড়ি করে মর্গ থেকে বের হয়ে যায়। সে ভয়ে ভয়ে খুব দ্রুত লাশটাকে ঢেকে দেয়, তড়িঘড়ি করে মর্গ থেকে বের হয়। কিছুক্ষণ পর পুলিশ আসে ময়নাতদন্তের কাজ শেষ হয়েছে কিনা জানার জন্য। ময়নাতদন্তের কাজ শেষ হয়েছে দেখে মেডিকেলের সমস্ত পেপার ওয়ার্ক সম্পূর্ণ করে লাশটিকে ছেলেটির ব্যাগে থাকা ঠিকানায় পাঠানোর জন্য অ্যাম্বুলেন্সের কাছে হস্তান্তর করা হয়। জীবনের প্রথমবারের মতো মাইক্রো স্টিয়ারিং ছেড়ে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিংয়ে হাত রাখলে অ্যাম্বুলেন্স চালক তার জীবনের প্রথম ভাড়ায় লাশটিকে বহন করে নিয়ে যেতে হবে প্রায় 1.5 ঘন্টার পথ। হাসপাতালের সব ঝামেলা মিটিয়ে লাশটিকে নিয়ে ঠিক 10টার সময় রওনা দিলেন অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগী। লাশটির প্রথম গন্তব্যস্থল ছেলেটির এলাকার থানা। হাসপাতাল থেকে বেরিয়ে প্রায় 1.5 ঘন্টার পথ। যত দূর চোখ যায় বিস্তৃত খোলা মাঠ আর ফসলের জমি, সাথে পাকা রাস্তার দুপাশে বড় বড় গাছের সারি। রাতে অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোতে এক মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে। রাস্তার জুড়ে কিছু দূর যেতেই অ্যাম্বুলেন্স চালক একটি ক্ষীণ ও ফিসফিস শব্দ শুনতে পেলেন। ঠিক বোঝা যাচ্ছে না কে বলছেন বা কি বলছেন, ফিসফিস করে বলছেন। তিনি আরো ভালোভাবে খেয়াল করলেন এবং শুনতে পেলেন পুরুষ কণ্ঠে একটি চাপা আর্তনাদ খুব করুণ স্বরে ভেসে আসছে তার কানে। রাস্তার মাঝে যা কিছু ঘটে যাক না কেন, আপনি দয়া করে গাড়ি থামাবেন না। এই ফিসফিস শব্দ অ্যাম্বুলেন্স চালক বেশ কয়েকবার শুনতে পেলেন। তিনি শব্দের উৎস খুঁজে না পেয়ে পাশে থাকা সহকারীকে বললেন, তুই কি কোনো ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছিস? তার সহকারী অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, কই না তো। অ্যাম্বুলেন্স চালক বললেন, আমার মনে হচ্ছে কেউ ফিসফিস করে বলছে রাস্তার মাঝে কোনোভাবে গাড়ি থামাবেন না। এরকম সে করুণ আর্তনাদ। এটা শুনে সহকারী বললেন, ভাই, এই রাতে নির্জন রাস্তার বাতাসের শব্দ ছাড়া আর কিছুই নাই। আপনি নতুন নতুন অ্যাম্বুলেন্স চালাচ্ছেন তো, তাই হয়তো মনের ভুল এসব শব্দ শুনছেন। সহকারীর কথা শুনে অ্যাম্বুলেন্স চালক
মনের ভুল ভেবে আবার স্বাভাবিকভাবে অ্যাম্বুলেন্স চালানো শুরু করলো। এভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর চালক খেয়াল করলেন অন্ধকার রাস্তার দুপাশে দুজন মানুষ দাঁড়িয়ে হাত উঁচু করে সাহায্য চাইছেন। তিনি সেদিকে তাকাতেই অ্যাম্বুলেন্সের পেছনে থাকা ড্রাইভার ও রোগীর মাঝে যে জায়গাটা একটা জানালার মতো দেওয়া থাকে, জানালায় টোকা দিয়ে আবার সেই পুরুষ কণ্ঠে কাঁদো কাঁদো গলায় গাড়ি না থামানোর জন্য অনুরোধ করছে। এভাবে অনুরোধটা একটু স্পষ্ট শুনতে পেলেন তিনি, কিন্তু তিনি খেয়াল করলেন তার পাশে থাকা হেল্পার খুব স্বাভাবিকভাবেই বসে আছেন। সে রাস্তার দুজন লোককে লক্ষ্য করছে না। তাই তিনি গাড়ি না থামিয়ে রাস্তার লোক দুজনকে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। কিছু দূর গাড়ি চালানোর পর চালক খেয়াল করলেন রাস্তার পাশে আবারও দুজন লোক হাত তুলে দাঁড়িয়ে আছে। তবে ব্যাপারটা এবার চালক ও হেল্পার দুজনেই লক্ষ্য করল। ঠিক সেই সময় চালক আবারও শুনতে পান সেই পুরুষ কণ্ঠে করুণ আর্তনাদ, আমি আপনাকে হাত জোর করে বলছি, দয়া করে গাড়ি থামাবেন না। চালক এবারও মনের ভুল ভেবে গাড়ি থামাতে যাওয়ার কথা হেল্পারকে বলে। হেল্পার বলে, ভাই গাড়ি থামিয়েন না, নির্জন রাস্তা, রাতে এমন অনেক ডাকাতি হয়। কিন্তু চালক একজন মহিলা মানুষকে সাথে দেখে তাদের কাছে গিয়ে গাড়িটা দাঁড় করালেন। চালক এবং হেল্পার খেয়াল করলেন রাস্তায় দাঁড়িয়ে থাকা দুজন লোক মাঝবয়সী নারী এবং পুরুষ। পুরুষ লোকটি এগিয়ে এসে জানালেন সম্পর্কে তারা স্বামী স্ত্রী এবং কিছুক্ষণ আগেই তার স্ত্রীর মা মারা গেছেন। তাই রাস্তার পাশে দাঁড়িয়ে তারা যাওয়ার জন্য একটি গাড়ির খোঁজ করছে। চালক ও হেল্পার এতক্ষণে মহিলার দিকে খেয়াল করে দেখলেন তার পরনে অনেক সুন্দর একটি গাঢ় নীল শাড়ি। চালক এবং হেল্পার দুজনেই বেশ অবাক হলো এই ব্যাপারটা দেখে। নিজের মা মারা গিয়েছে অথচ তিনি এত সুন্দর করে গাঢ় নীল শাড়ি পরে এসেছে। এবার পুরুষ লোকটি বলছেন, ভাই এই মুহূর্তে আমি একটি জরুরি কাজের জন্য আমি তার সাথে যেতে পারছি না, তাই দয়া করে আপনি ওকে পৌঁছে দিন, যত ভাড়া লাগে আমি আপনাকে দিব। চালক তখন বললেন, কিন্তু সমস্যা হলো অ্যাম্বুলেন্সের সামনে তো কোনো জায়গা নেই, আর পেছনে যে একটি লাশ। লোকটি চালকের কথা শেষ না হতেই বলে উঠলেন, আরে সমস্যা নেই, ও লাশের সাথেই যেতে পারবে। মা মারা গেছে, এখন আর ওর মনের ভেতর কোনো ভয় ডর বলতে কিছুই নেই। আপনি দয়া করে ওকে একটু নিয়ে যান। হেল্পার নেমে পেছনের দরজা খুলে দিলেন এবং মহিলাটি গাড়িতে উঠে বসলেন, আর লোকটি ভাড়া মিটিয়ে উল্টো পথে হাঁটা শুরু করলো। চালক এবার অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলো। এবার কিছুক্ষণ গাড়ি চালানোর পর চালক ও হেল্পার দুজনেই গাড়ির পেছনে একটি ধস্তাধস্তির শব্দ শুনতে পেল। মনে হচ্ছে দুজন লোক গাড়ির মাঝে কিছু একটা নিয়ে কাড়াকাড়ি করছে। গাড়িটা থামানোর সাথে সাথে যেন ধস্তাধস্তির কারণে একটু দুলছে। এদিক ওদিক থেকে সাথে সাথে চালক আবার শুনতে পেল করুণ শব্দ। সেই পুরুষ কণ্ঠে আবারও কাঁদো কাঁদো গলায় কেউ বলছে, আপনি কাকে গাড়িতে ওঠালেন? দয়া করে গাড়ি থেকে নামিয়ে দিন, মহিলাকে নামিয়ে দিন। এত করুণ সুরে কোনো কাঁদো কাঁদো গলায় বলা হলো। চালক যেন কথাটা উপেক্ষা করতে পারল না। চালক গাড়ির ভেতরে ধস্তাধস্তির ঘটনা হতেই চলেছে, তখন এর মাঝে রাস্তার পাশে গাড়িটা থামিয়ে দিলেন। গাড়িটা থামিয়ে দেওয়ার সাথে সাথে পেছনে ধস্তাধস্তির শব্দটা যেন কমে গেল। তখন ওই মহিলাটি পেছন থেকে রাগান্বিত অবস্থায় বলে উঠল, কি ব্যাপার, আপনি গাড়ি থামালেন কেন? চালক আমতা আমতা করে কিছু বলতে যাবে, তখনই মহিলাটি আবার বলল, আমার মা মারা গেছে, তারপরেও আপনি এমন করে গাড়ি থামিয়ে রেখেছেন, দ্রুত চলুন। গাড়ি চালানোর সময় আবারও সেই ধস্তাধস্তির শব্দ। মহিলাটি বলে উঠল, গাড়ি থামান, আমি এখানে নেমে যাব। মহিলার কথা শুনে চালক গাড়ি থামিয়ে দিলেন। চালক এবং হেল্পার অবাক হয়ে খেয়াল করলেন রাস্তার দুপাশে কোনো বাড়িঘর নেই, রাস্তার দুপাশে শুধু ফসলি জমি। হেল্পার নেমে পেছনের দরজা খুলে দিতে মহিলাটি গাড়ি থেকে নেমে মুহূর্তেই রাস্তার পাশে থাকা ফসলি জমির অন্ধকারে মিলে গেলেন। এরপর তারা গাড়ি নিয়ে কোনো ঝামেলা ছাড়াই মাঝরাতে সিলেটের এলাকার থানায় পৌঁছালেন এবং এই থানার পুলিশের সাহায্যে লাশটি নিয়ে ছেলেটির বাড়ি গেলেন। এবার গাড়ির দরজা খুলে তারা যখন লাশটি নামাতে গেল, তখন দেখলো পা থেকে তাজা রক্ত ঝরছে। অ্যাম্বুলেন্সের স্ট্রেচার ভিজে চুপ চুপ করে পড়ছে অ্যাম্বুলেন্সের মেঝেতে। সবাই ঘটনা দেখে রীতিমতো অবাক, কারণ ছেলেটি মারা গেছে অনেক আগে, মৃত্যুর এতটা সময় পর। এমনিতেই একটি মৃতদেহের রক্ত জমাট বেঁধে যায়,
সেখানে মৃতদেহের থেকে তাজা রক্ত পড়া সত্যি ভয়ঙ্কর এবং প্রায় অসম্ভব একটি ব্যাপার। তারা রক্তের উৎস খুঁজতে গিয়ে দেখল লাশের ডান পায়ের উরুর কাছ থেকে তারা রক্তের উৎস খুঁজতে গিয়ে দেখল লাশের ডান পায়ের উরুর কাছে গোল করে একটি ক্ষত। দেখে মনে হচ্ছে অনেক সময় যোগ রক্ত চুষে খেলে যেমন হয়, ক্ষতটি ঠিক তেমন একটি ক্ষত। লাশটিকে গোসল করিয়ে কাফন করার পরেও সেখান থেকে তাজা রক্ত ঝরে চলেছে, আর তার পরিবারের লোক কেঁদেই চলেছে। তিনি ভাবলেন জানাজা নামাজ শেষ করে যাই। মাঝ রাতেই কবর দেওয়ার জন্য কবরস্থানে নেওয়া হয়। যেহেতু রাতে কবর দেওয়া হবে, চালক ও হেল্পার চিন্তা করলেন কবরটা দিয়েই যাই। লাশ যখন কবরে নামিয়ে বাঁশের খাড়াল বিছিয়ে কবর দেওয়া হচ্ছে, চালক ও হেল্পার তখন কবর থেকে একটু দূরে দাঁড়ালেন। হঠাৎ খেয়াল করলেন তাদের কয়েকটা কবর সামনেই 16-17 বছরের একটি ছেলে মাটিতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আর অঝরে কেঁদে চলেছে। তিনি ভাবলেন সে হয়তো মারা যাওয়া ছেলেটির বন্ধু, তাই বন্ধুর মৃত্যুতে কান্না করছে। কিন্তু একটু পরে খেয়াল করলেন ছেলেটা শুধু তার দিকেই কান্না করছে। ছেলেটা শুধু তার দিকে তাকিয়েই কান্না করে যাচ্ছে, আর কারো দিকে তাকালেন না। তিনি আরো ভালো করে খেয়াল করে দেখলেন অন্য কেউ ছেলেটাকে দেখছেও না। ব্যাপারটা তখন অদ্ভুত লাগছে তার কাছে। কবর দেওয়া শেষ করে তখন বাড়ির পথে যাত্রা শুরু করলেন। তখন চালক খেয়াল করলেন হেডলাইটের পাশে কবরস্থানে কাঁদতে থাকা সেই ছেলেটি তার পাশে বসে ঠিক আগের মতোই তার দিকে তাকিয়ে আছে এবং কান্না করছে। সে কিছুক্ষণ পর পর এমন করে ছেলেটাকে দেখছে। চালক তখন অনেক ভয় পেয়ে যান। তখন তার মনে একটাই প্রশ্ন, ছেলেটাকে পার করে আসার পরেও বারবার আমাকে দেখছে এবং কান্না করছে, আর শুধু তার দিকে তাকিয়েই কেন কান্না করছে? চালক ছেলেটির দিকে তাকাতেই হেলপারের চিৎকার শুনে চালক দেখে অপর দিক থেকে একটি দ্রুত গতিতে মালবাহী ট্রাক ছুটে আসছে। কিছু বুঝে ওঠার আগেই এসে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটাকে। অ্যাক্সিডেন্টের সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে চালক ও হেল্পার। জ্ঞান হারানোর কয়েক মুহূর্ত পরেই জ্ঞান ফেরে, এবং জ্ঞান ফিরে দেখে তাদের একটু আগে যে ট্রাকটার সাথে অ্যাক্সিডেন্ট করলো তার কোনো চিহ্নই নেই, আর সবকিছু একদম ঠিকঠাক আছে। একটু পর স্বাভাবিক অবস্থায় ফিরে এলে ভয়ে ভয়ে চালক আবার গাড়ি চালানো শুরু করলো। আবারও একটু দূরে তিনি খেয়াল করলেন আবারও সেই ছেলেটি রাস্তার পাশে বসে কান্না করছে। ছেলেটির দিকে তাকাতেই তারা আবার আগের মতোই করে অ্যাক্সিডেন্ট করলো। আবার কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারানোর পর দেখলেন সবকিছুই স্বাভাবিক। এবার চালক হেল্পার প্রচন্ড রকমের ভয় পেয়ে যান। গাড়ি চালক আস্তে আস্তে গাড়ি চালানো শুরু করলো। কিছুক্ষণ স্বাভাবিকভাবে আসার পর দুজনে খেয়াল করলেন রাস্তার পাশে বিশাল এক গাছের ঢাল ভেঙে পড়ে আছে। অ্যাম্বুলেন্সের সামনে এটা দেখে দুজনেই অ্যাম্বুলেন্স থেকে নেমে দৌড় দেয় সামনের দিকে। একটু সামনেই দেখতে পায় একটা চায়ের দোকানে কয়েকজন লোক বসে চা খাচ্ছে। তারা সেদিকে দৌড়ে গেলে লোকগুলো উঠে দাঁড়ায়। চায়ের দোকানদার তাদের বলে, আপনারা রাস্তার মাঝে গাড়ি রেখে এভাবে দৌড়ে এসেছেন কেন? অ্যাম্বুলেন্স চালক তখন বলছেন, দেখছেন না গাড়ির উপর একটা ঢাল ভেঙে পড়ছে। চায়ের দোকানি সহ বাকি সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। দোকানের সবাই বলল, কোথায় কোথায় গাছের ঢাল ভেঙে পড়েছে? সবকিছু তো ঠিকই আছে, আমি দেখলাম আপনারা গাড়ি থেকে নেমে এসেছেন। কি হলো, আপনি মাঝ রাস্তায় হার্ট ব্রেক করলেন, গাড়ি থেকে নেমে সোজা আমাদের দিকে দৌড়ালেন। এই কথা শুনে চালক এবং হেল্পার দুজনেই পেছন দিকে তাকিয়ে কোথাও কোনো গাছের ঢালের চিহ্ন পেল না। ফাঁকা রাস্তার মাঝে তাদের গাড়ি দাঁড় করা। তারা ভয়ে ভয়ে বাকি রাতটা চায়ের দোকানে কাটিয়ে সকালে চলে গেল। চালক অ্যাম্বুলেন্স চালানোর প্রথম দিনে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণে এই অ্যাম্বুলেন্স চালানোর চাকরি বাদ দিয়ে দিলেন। কিন্তু ঘটনা যেন তার পিছুই ছাড়ছে না। তিনি প্রায় প্রতি রাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলেন। তিনি স্বপ্ন দেখেন একজন 50 ঊর্ধ্ব ব্যক্তি তার কাছে এসে সেদিন রাতে গাড়ি থামিয়ে সেই মহিলাকে তোলার ব্যাপারে খুব রাগান্বিত অভিযোগ জানাচ্ছেন। কেন সেদিন রাতে তোমার বলার পরেও সে গাড়ি থামিয়ে ওই মহিলাকে তুললেন। বারবার জানতে চাচ্ছেন এই বৃদ্ধ লোকটাকে তিনি এর আগে কোথাও দেখেননি বা চিনেন না। তার একটা পর্যায়ে গিয়ে দেখলেন একটা অজানা জিনিস ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। তার একটু পরেই অ্যাম্বুলেন্স চালকের ঘুম ভেঙে যায়। তিনি এই স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারেন না। প্রথম দিন তিনি এটা স্বাভাবিকভাবেই মেনে নিলেন। এত কিছু ঘটে গেল গত রাতে, তাই হয়তো এমন হয়েছে এটা ভাবলেন।
কিন্তু প্রথম দিন এটা স্বাভাবিকভাবে মেনে নিলেও সমস্যা হলো প্রতিদিন রাতে তিনি একই স্বপ্ন দেখা শুরু করলেন। বারবার সেই 50 ঊর্ধ্ব লোকটা তার কাছে এক অজানা জিনিস ফিরিয়ে দিতে বলছে। প্রায় 2 সপ্তাহ একই স্বপ্নের কোনো কুল কেনারা না করতে পেরে তিনি অনেকটা বাধ্য হয়ে সেই ছেলেটির বাড়িতে চলে যান। সেদিন রাতে তিনি যে বাড়িতে লাশটি নামিয়ে দিয়েছিলেন সেখানে গিয়ে দেখতে পান ছেলেটির বাবা মারা গেছেন। তাকেও তার ছেলের পাশে কবর দেওয়া হয়েছে। তিনি আশেপাশের লোকজনকে তার স্বপ্ন দেখা বৃদ্ধ চেহারার বর্ণনা দিলেন। বৃদ্ধ লোকের চেহারার বর্ণনা দিলেন এমন কাউকে তারা দেখেছেন কিনা। সবাই তাকে হতাশ করে বললেন এমন কাউকে তারা কোনোদিন দেখেননি। সেখানে কোনো তথ্য না পেয়ে আবার বাড়ি ফিরে আসেন, কিন্তু স্বপ্নের সেই লোকটা পিছু ছাড়ছে না। তাই তার সাথে ঘটে চলা ঘটনার ব্যাখ্যা এবং ঘটনাগুলো রহস্য খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেন তিনি। এই পরীক্ষাতেই সে যত দ্রুত সম্ভব সে মেডিকেলে আসার জন্য রওনা হলো। মেডিকেলে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিল। যে ডাক্তার তাকে পোস্টমর্টম করেছিল সেই ডাক্তারকে সে খুঁজতে শুরু করলেন। খুঁজে পাওয়ার পর ডাক্তার কিছুটা ব্যস্ত থাকার কারণে তাকে বাইরে অপেক্ষা করতে বললেন। ডাক্তার বাইরে এসে কি হয়েছে জিজ্ঞাসা করে সে ডাক্তারকে দেখে অবাক চোখে তাকিয়ে থাকেন। কিছু বলার আগেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ডাক্তার এই আকস্মিক দৃশ্য দেখে থমকে যান এবং আশেপাশের লোকজনকে ডাকতে শুরু করেন সাহায্য করার জন্য। ডাক্তার এদিক ওদিক দেখছিলেন এবং পিছন দিকে চোখ পড়লে তিনি দেখেন খাকি কাপড় পরে একজন মধ্যবয়স্ক মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে। ডাক্তার আশেপাশের লোক ডাক্তার হাসপাতালের স্টাফের সাহায্যে তাদের দুজনকে ভেতরে নিয়ে শুইয়ে দেন। ঘটনার দিন ঘণ্টাখানেক পর অ্যাম্বুলেন্স চালক উত্তেজিত হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে, ওই লোকটি কে? আপনার পেছনে লোকটি দাঁড়িয়েছিল, সেই লোকটি কোথায়? ডাক্তার বুঝতে না পেরে তাকে জিজ্ঞাসা করে, কি কোন লোকটির কথা বলছেন? প্রতি উত্তরে চালক ডাক্তারকে বলেন তার পিছনে যে লোকটি খাকি কাপড় পরে দাঁড়িয়েছিলেন সেই লোকটি কোথায়? ডাক্তার কিছুটা অবাক হয়ে যান। কি কাপড়? ডাক্তার কিছুটা অবাক হন, কেননা চালক এবং খাকি কাপড় পরা লোকটি কখনো একজন আরেকজনের পরিচিত নন। বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন, কেননা খাকি কাপড় পরিহিত লোকটাকে তিনি চিনতেন আর ভালো করে জানতেন। সে সব সময় নেশা করতেন, নেশাগ্রস্ত থাকে। তবুও অ্যাম্বুলেন্স চালক কেন বারবার সেই লোকটাকে এত মরিয়া হয়ে খুঁজছে? ডাক্তার তার সব চিন্তাভাবনাকে মনের ভেতর লুকিয়ে রেখে অ্যাম্বুলেন্স চালককে সেই খাকি কাপড় পরিহিত বিছানার কাছে নিয়ে যান এবং জিজ্ঞাসা করেন যে এই বিছানায় শুয়ে থাকা লোকটির কথা বলছেন কিনা। প্রত্যুত্তরে অ্যাম্বুলেন্স চালক বলেন হ্যাঁ হ্যাঁ, এবং সেই লোকটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন এবং লোকটির পরিচয় জানতে চান। ডাক্তার তাকে জানায় বিছানায় পড়ে থাকা লোকটি এই হাসপাতালের ডন। ডাক্তার কোনো কিছু বুঝতে না পেরে অ্যাম্বুলেন্স চালককে সব কিছু খুলে বলার অনুরোধ করেন। অ্যাম্বুলেন্স চালক ডাক্তারকে এসব বলতে যাওয়ার আগেই বিছানায় শুয়ে থাকা ডোমের জ্ঞান ফিরে আসে। ডোমের জ্ঞান ফিরে আসার পর তার সাথে সাথে সে অ্যাম্বুলেন্স চালকের দিকে তাকিয়ে অবাক প্রশ্ন করতে থাকে, সে কি এবং কেন বারবার তার স্বপ্নে চলে আসে। ডোমের কথা শুনে অ্যাম্বুলেন্স চালক এক প্রকার বাকরুদ্ধ হয়ে যান। কিছু সময় পর সে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। বিরক্তি নিয়ে ডোমকে সেই একই প্রশ্ন করতে শুরু করে। তাদের কথোপকথন শুনে ডাক্তার এক প্রকার বোকা বনে যান। অ্যাম্বুলেন্স চালক তখন প্রশ্ন করে সে কেন বারবার রাস্তায় গাড়ি থামাতে নিষেধ করেছিল। অ্যাম্বুলেন্স চালকের কথা শুনে ডোম রীতিমতো উত্তেজিত হয়ে যায় এবং সে অ্যাম্বুলেন্স চালককে উল্টো প্রশ্ন করে বলেছিল। ডোমের প্রশ্ন ছিল কেন সে বারবার এই পাথরটি ফিরিয়ে দিতে বলছো। ডোমের কথা শুনে অ্যাম্বুলেন্স চালককে বলে, পাথর? কোন পাথর? কিসের পাথর? আমি তো কোনো পাথরের কথা জানি না। আপনি আমাকে কি যেন বলেছিলেন, তা কিছুই আমি বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না। ডোম এবং অ্যাম্বুলেন্স চালকের কথা শুনে ডাক্তার এবার ডোমকে সব কিছু খুলে বলার অনুরোধ করে। ডোম তখন অ্যাম্বুলেন্স চালককে উদ্দেশ্য করে বলতে থাকে, 2 সপ্তাহ আগে হাসপাতালে একটা 16-17 বছর বয়সী একটি ছেলের লাশ আসে। সেদিন আমি একাই লাশটিকে কাটা শুরু করি, কেননা আমার এর আগে 200 উপর লাশ কাটার অভিজ্ঞতা আছে। লাশের গলার দিকে কাটা শুরু করি, তখন আমি গলার ভিতরে শক্ত একটা কিছু পাই। জিনিসটা দেখার জন্য আমি সেটি পানি দিয়ে পরিষ্কার করি এবং দেখি জিনিসটি ছিল ছোট্ট একটি পাথর, তার রং নীল। পাথরটি দেখে আমার কাছে অনেক দামি মনে হচ্ছিল।
আর তাই আমি পাথরটি নিজের কাছে রেখে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেই। যেহেতু মাঝে মাঝে আমি একটু নেশা করি, তাই পাথরটি বিক্রি করে আমার অনেক দিনের নেশার টাকা হয়ে যেতে পারে ভেবে মনে মনে খুশি ছিলাম। পাথরটি নেওয়ার পর থেকে আমি শুনতে থাকি আমাকে একটি পুরুষ কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে পাথরটি ফিরিয়ে দিতে বলছে। নেশার ঘুরে থাকায় আমি এসব পাত্তা দেইনি। লাশটি কাটা শেষে বাড়ি ফিরে একটি স্বর্ণের দোকানে যাই পাথরটি বিক্রি করে দেওয়ার জন্য। ভেবেছিলাম পাথরটির দাম হয়তো 30 থেকে 40 হাজার টাকা হবে, কিন্তু স্বর্ণের দোকানে যাওয়ার পর স্বর্ণকার আমাকে পাথরটির জন্য 5,000 টাকা দিতে চান। পছন্দমতো দাম না পাওয়ার জন্য আমি বাড়ি ফিরে এসে পাথরটি আমার ড্রয়ারে রেখে দেই। পরের দিন আমি আবার আরেকটি স্বর্ণের দোকানে যাই এবং সেখানে পাথরটির জন্য 5,000 টাকা দিতে চায়। এবারে আমি অন্য কিছু না ভেবে পাথরটি বিক্রি করে দেই 5,000 টাকায়। পাথরটি বিক্রি করে মনে মনে কিছুটা খুশি হই, কেননা সেই মুহূর্তে 5,000 টাকা আমার জন্য অনেক টাকা ছিল। পাথরটি বিক্রি করে সেই টাকা থেকে আমি আবার বাসায় 300 টাকা খরচ করি এবং বাসায় এসে ঘুমানোর আগে আমার ড্রয়ারে এসে 4,700 টাকা রেখে দেই। পরের দিন সকালে আমি যখন বাইরে যাওয়ার জন্য ড্রয়ারে টাকা নিতে যাই, তখন আমি দেখি ড্রয়ারে কোনো টাকা নেই। টাকার জায়গায় সেই নীল পাথরটি রাখা। এই দৃশ্য দেখে আমি প্রচণ্ড রকমের অবাক হয়ে যাই এবং পাথরটি কিভাবে আমার ড্রয়ারে ফিরে এলো এই নিয়ে ভাবতে থাকি, কিন্তু আমার মাথায় কোনো কিছু আসছিল না। তাই পাথরটি আমি নিজে না নিয়ে এলে কোনোভাবে এখানে আসার সম্ভাবনা নেই। তবুও আমার স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করি, কেউ কি এসে পাথরটি দিয়ে গিয়েছিল? পরক্ষণেই আবার মনে পড়ে আমি তো কাউকে আমার বাসার ঠিকানা দেইনি। এসব ভাবতে ভাবতে আমি আবার পাথরটি বিক্রি করতে আগের স্বর্ণের দোকানে যাই। স্বর্ণের দোকানে যাওয়া মাত্রই স্বর্ণের দোকানের লোকজন আমাকে একরকম বেঁধে ফেলে। তাদের কাছে কারণ জিজ্ঞাসা করলে তারা বলে আমি নাকি গত রাতের বেলা তাদের দোকানের সামনে গিয়ে স্বর্ণকারকে ফোন দেই এবং তাকে পাথরটি ফিরিয়ে দিতে বলি, এবং পাথর না ফিরিয়ে দিলে আমি নাকি দোকান ভাঙচুর এবং হুমকি দেই। স্বর্ণকার ওই রাতেই এসে আমাকে পাথরটি ফিরিয়ে দেওয়ার পর আমি নাকি তাকে 7,400 টাকা দেই। আর স্বর্ণকার বাকি 300 টাকা কোথায় জানতে চাইলে আমি নাকি স্বর্ণকারকে 2টা চর মেরে সেখান থেকে পাথর নিয়ে চলে আসি। স্বর্ণকারের কথা বিশ্বাস না করায় সে আমাকে তার দোকানের সিসিটিভির ফুটেজ দেখাতে চায়, আর আমিও রাজি হয়ে যাই। কিন্তু অবাক করা ব্যাপার হলো সেই দিন রাতের বেলায় কোনো ফুটেজ ধরা পড়েনি। এরপর আমি স্বর্ণকারকে বুঝিয়ে শুনিয়ে পাথরটি আবার তাকে দিয়ে 4,700 টাকা নিয়ে বাড়ি ফিরে আসি। বাসায় ফিরে আসার আগে আমি আবার সেই 300 টাকা খরচ করেছিলাম। ঘুমানোর আগে আমি টাকা ড্রয়ারে রেখে দিয়েছিলাম এবং সকালে উঠে পাথরটি নিয়ে আমি আবার স্বর্ণকারের কাছে যাই এবং স্বর্ণকার আমাকে তার কয়েকজন লোক দিয়ে মারধর শুরু করে। আমি তাকে মারধরের কারণ জিজ্ঞাসা করলে সে আমাকে বলে আমি নাকি গতকাল রাতেও আগের মতো এসে তাকে ফোন দেই এবং পাথরটি ফেরত চাই। এবারে স্বর্ণকার তার সাথে আরো কয়েকজন লোক নিয়ে আসে যেন আমি তাকে আর মারতে না পারি। কিন্তু এবারও নাকি আমি তাকে 4,400 টাকা ফেরত দিতে গেলে সে বাকি টাকা কোথায় জিজ্ঞাসা করার পর আমি একাই স্বর্ণকার ও তার সাথে থাকা 2 ব্যক্তিকে মেরে সেখান থেকে চলে আসি। এবারে আমি পাথরটি আর বিক্রি করিনি। পাথরটি পাওয়ার পর থেকেই রাতের বেলা স্বপ্ন দেখতে শুরু করি, আর স্বপ্নের সেই ব্যক্তিটি আর কেউ না, তিনি হচ্ছেন অ্যাম্বুলেন্স চালক। আপনি আমার স্বপ্নে এসে পাথরটি ফেরত দিতে বলছেন। আমি মনের ভুল ভেবে বারবার এসব কিছু অগ্রাহ্য করে যাচ্ছিলাম, কিন্তু প্রতিদিনই আমি স্বপ্ন দেখি আপনি বারবার পাথরটি ফেরত দিতে বলছেন। আপনি কেন আমার সাথে এরকম করছেন? কে আপনি? কি চান আমার কাছে? অ্যাম্বুলেন্স চালক ডোমের এই কথাগুলো শুনে কোনো অর্থই খুঁজে পাচ্ছিল না এবং সে নিজের দেখা স্বপ্নের কথাও ডোমকে জানায়। ডাক্তার তখন চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। এবার সে বলতে শুরু করে, ওই লাশের পোস্টমর্টম শুরু হওয়ার পর থেকে আমার সাথেও ছোটখাটো কিছু ঘটনা ঘটছে। যেদিন আমি লাশটার পোস্টমর্টম করি সেই দিন থেকে আমি রাত্রের বেলা প্রায় সময় দেখতাম 16-17 বছর বয়সী, যার হাতে অনামিকা আঙ্গুলি কাটা, সে আমার বারান্দায় এসে বসে কাঁদছিল এবং আমার দিকে তাকিয়ে হাত এমনভাবে ইশারা করছে যেন আমাকে তার কাছে ডাকছে কিছু বলার জন্য।
আমি মনের ভুল ভেবে অন্যদিকে মনোনিবেশন হওয়ার পরেও কেন যেন তাকে বারবার দেখতে পাচ্ছিলাম। সে আমাকে বলে মর্গে থেকে তার একটা জিনিস হারিয়ে গিয়েছে এবং সেটি হাসপাতালের সাথে জড়িত কারোর কাছে আছে। সে কান্না করতে থাকে এবং আমাকে তার হারিয়ে যাওয়া জিনিসটি খুঁজে দেওয়ার জন্য অনুরোধ করে। আমি প্রায় প্রতি রাতেই তাকে আমার বারান্দার একই অবস্থায় বসে কান্না করতে দেখি। আমার কাছে বারবার তার হারানো জিনিসটি খুঁজে দেওয়ার জন্য অনুরোধ করে। তাদের তিনজনের কথার পরস্পরে যেন এক ধোঁয়াশার সৃষ্টি হয়। তাদের সাথে কি হচ্ছে তারা কেউ কোনো কিছু বুঝতে পারছিল না। কোনো কিছু বুঝতে না পেরে তারা পুলিশের শরণাপন্ন হয়। পুলিশ স্টেশনে গিয়ে তারা সেই লাশের তথ্য জানতে চাইলে পুলিশ সরাসরি তাদেরকে তথ্য দিতে মানা করে দেয় এবং তারা পরীক্ষা নিরীক্ষা ও তদন্তের পর কিছু জানতে পারলে তাদের জানাবে, আর প্রয়োজন পড়লে তাদের ডাকবে। পুলিশ তাদের এসব তথ্য জানার কারণ জানতে চাইলে তারা পুলিশকে খুলে বলে। পুলিশ তাদের এই সকল অলৌকিক তথ্যর ব্যাপারে হাসি ঠাট্টা করে পুলিশ স্টেশন থেকে তাদের চলে যেতে বলে। এরপর তারা সকলেই নিজ নিজ বাসায় চলে যান। তবে অদ্ভুত ব্যাপার হলো অ্যাম্বুলেন্স চালক ও ডাক্তারের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। সেদিন থেকে টমের জীবন হয় এক বিভীষিকাময় কালো অধ্যায়। বাড়িতে ফিরে আসার পর আবার স্বপ্ন দেখতে শুরু করে। গাঢ় নীল শাড়ি পরিহিত মহিলাকে দেখতে পায়। মহিলা তাকে বারবার সেই অ্যাম্বুলেন্স চালককে একটি জিনিস দিতে নিষেধ করে এবং বলে যদি সে অ্যাম্বুলেন্স চালককে জিনিসটি দিয়ে দেয় তাহলে নাকি অনেক বড় ক্ষতি হবে। কিছুক্ষণ পর সে আবার স্বপ্ন দেখে অ্যাম্বুলেন্স চালকটি তার স্বপ্নে এসে তার কাছে কিছু একটা চাচ্ছে এবং বলছে যদি এই জিনিসটি না দেয় তবে গাঢ় নীল শাড়ি পরিহিত মহিলা এসে তার অনেক বড় ক্ষতি করবে। কিন্তু ডম কিছুতেই বুঝতে পারছিল না সেই গাঢ় নীল শাড়ি পরিহিত মহিলাটি এবং অ্যাম্বুলেন্স চালক তার কাছে কি চাচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। অ্যাম্বুলেন্স চালক এবং সেই মহিলাটি নীল পাথরটি চাচ্ছিল, কিন্তু সে কিছুতেই ভেবে পাচ্ছিল না তারা তার কাছে আসলেই কি চাচ্ছে। ডোম কেন সেই পাথরটির কথা মনে করতে পারছিল না সেই কথাটি আমরা পরে আসছি। এরপর থেকেই ডোম প্রতিনিয়তই একই স্বপ্ন দেখতে শুরু করে। নীল শাড়ি পরিহিত মহিলাটি বারবার তার কাছে এসে সাবধান করে দিচ্ছিল এবং তার কাছে জিনিসটি চাচ্ছিল, আর এটাও বলছিল জিনিসটি তাকে না দিলে সে তার অনেক বড় ক্ষতি করবে। কিছুদিন পর বাইরে থেকে বাজার করে ফিরে আসার সময় একটি রোড অ্যাক্সিডেন্টে ডোমের স্ত্রী মারা যান। ডোম তখন বুঝতে পারে তার কাছ থেকে সেই জিনিসটি চাওয়া হচ্ছিল। ডোম তখন বুঝতে পারে তার কাছে যেই জিনিসটি চাওয়া হচ্ছিল তার না দেওয়ার জন্যই হয়তো নীল শাড়ি পরিহিত মহিলাটি তার স্ত্রীকে মেরে ফেলেছে। ডোমের স্ত্রী মারা যাওয়ার পর তার জানাজার নামাজ পড়িয়ে দাফন করা হয়। কিছুদিন পর ডোমের স্ত্রীর কুলখানির দিন রাতে স্বপ্ন দেখি ওই নীল শাড়ি পরিহিত সেই জিনিসটি চাচ্ছে এবং বলছে কোনো সময় মনের ভুলেও ওই জিনিসটি অন্য কাউকে দিবি না, জিনিসটা তুই আমায় দে, আর যদি তুই আমাকে জিনিসটা না দিস তাহলে তোর মেয়েকেও হারাতে হবে আর তোকেও মেরে ফেলতে পারি। এই স্বপ্ন দেখে ভয়ে ডোমের ঘুম ভেঙে যায় এবং সে ভাবতে থাকে তার মেয়ের কোনো ক্ষতি হয় কিনা। এরপর সে সারাক্ষণ তার মেয়ের সাথে থাকতে শুরু করে। কিন্তু কিছুদিন পর কোনো এক দরকারে মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়। সে মেয়েটির কথা বলতে বলতে বাসায় ফিরছিল, তখন হুট করে তার স্ত্রী যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল সেই একই স্থানে তার মেয়ের কোনো আওয়াজ না পেয়ে যখন পিছন ফিরে তাকায় তখন সে দেখে তার মেয়েও একই স্থানে অ্যাক্সিডেন্ট করেছে এবং সাথে সাথে সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায়, মাথায় একেবারে কাজ করা বন্ধ করে দেয়। বুকের ভেতর চাপা কষ্ট নিয়ে ডোম তার মেয়েকে দাফন করে বাসায় ফিরে আসে। সেদিন রাতে নীল শাড়ি পরিহিত মহিলার স্বপ্ন দেখে মহিলাটিকে বলে বারবার সাবধান করছিলাম। সেদিন রাতে নীল শাড়ি পরিহিত মহিলাটিকে স্বপ্নে দেখে মহিলাটি বলে বারবার সাবধান করেছিলাম, তোমাকে বলেছিলাম জিনিসটা দিয়ে দিতে, কিন্তু তুমি জিনিসটা দিচ্ছিলে না, তাই আমাকে জিনিসটা দিয়ে দাও। তোমার স্ত্রী সন্তানকে মারতে পারলে তোমাকেও মারতে পারবো, কথাটা মাথা রাখিও। তোর পরিবার তো শেষ হয়ে গেছে, তুই মারা গেলে সবাই শেষ। আমি চাইলে তোকেও মারতে পারি, তোকে আমি মারছি না কারণ আমার দরকার জিনিসটা তোর কাছেই আছে। বাঁচতে চাইলে জিনিসটা দিয়ে দাও, আর খবরদার জিনিসটা অ্যাম্বুলেন্স চালককে দিবি না।
ডোমের এই স্বপ্ন দেখার সাথে সাথে স্বপ্নে আবার সেই অ্যাম্বুলেন্স চালককে দেখতে পায়। অ্যাম্বুলেন্স চালক তাকে বলে, জিনিসটা দয়া করে আমাকে দিয়ে দাও। তোমার পরিবারের দুজন সদস্য ইতিমধ্যে মারা গেছে। আপনি যদি বাঁচতে চান জিনিসটা তাহলে আমাদের দিয়ে দয়া করে। এই মহিলা আপনাকেও মেরে ফেলবে। কিন্তু ডোম কিছুই বুঝতে পারছিল না। স্বপ্ন দেখে দুজন ব্যক্তি তার কাছে কি চাচ্ছে আর সে কিভাবে সেই জিনিসটা দেবে, এই চিন্তায় তাকে পাগল করে ফেলে। বন্ধুর কাছে তার সাথে ঘটে যাওয়া সকলগুলো করে। ডোমের বন্ধু তার কথাগুলো শুনে ডোমের বন্ধু তার কথা শুনে এক হুজুরের সাথে দেখা করার পরামর্শ দেন এবং চাইলে তার বন্ধু থেকে হুজুরের সাথে দেখা করাতে পারে, কেননা এসব আর সে সহ্য করতে পারছিল না। পরের দিন সকালে ডোমের বন্ধু তাকে ফোন দিয়ে বলেন তার এলাকার মসজিদের ইমামের সাথে কথা বলেছেন এবং ইমাম সাহেব ডোমের সাথে বিকেলে দেখা করতে চেয়েছেন। বিকেলের দিকে ডোম একটু ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে ওই মহিলা তার সামনে হাজির হয় এবং তাকে বলে, না না না, ভুলে ওই কাজ করিস না। ওই হুজুর তোর কোনো সাহায্য করতে পারবে না, জিনিসটা আমাকে দিয়ে দে। আর এই হুজুরের সাথে দেখা করতে যাস না, কোনো লাভ নেই। স্বপ্ন দেখে ভয়ে ডোমের ঘুম ভেঙে যায়। সেভাবে যত দ্রুত সম্ভব তার হুজুরের সাথে দেখা করা উচিত। এভাবে ডোম দ্রুত বের হয় হুজুরের সাথে দেখা করার উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় যেখানে তার স্ত্রী এবং মেয়ে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল, সেখানে কাকতালীয়ভাবে তার সাথেও একটি দুর্ঘটনা ঘটে এবং সে পায়ের হাঁটুর নিচ থেকে পুরো অংশ চিরকালের জন্য হারিয়ে ফেলে। রাস্তার আশেপাশে থাকা মানুষজন তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে থাকা অবস্থায় ডোম স্বপ্ন দেখে সেই নীল শাড়ি পরিহিত মহিলাটি তার স্বপ্নে এসে তাকে বলছে, তোকে মানা করেছিলাম হুজুরের কাছে যেতে। তোর এই ভুলের জন্য তুই নিজেই তোর নিজের বড় ক্ষতি করে ফেলেছিস। আমি আগেই বলেছিলাম আমি চাইলেই তোকেও মেরে ফেলতে পারি, কিন্তু আমার অতি প্রয়োজনীয় জিনিসটা তোর কাছে আছে। আমি তোকে এই জন্যই মারছি না, জিনিসটা আমাকে দিয়ে দে। অ্যাক্সিডেন্টের পর ডোম প্রায় 3 দিনের মতো হাসপাতালে থাকে। এর মধ্যে ডোমের বন্ধু অ্যাক্সিডেন্টের খবর পেয়ে দ্রুত মসজিদে সেই ইমাম সাহেবকে নিয়ে হাসপাতালে চলে আসে। ইমাম সাহেব এসে তার সাথে কি ঘটনা ঘটেছে তার সব কিছুই জানতে চায়। ডোম তাকে সব কিছু খুলে বলে। ডোমের থেকে সব কিছু শোনার পর ইমাম সাহেব তাকে সান্ত্বনা দিয়ে সাময়িক সময়ের জন্য বাইরে বেরিয়ে যান। কিছুক্ষণ পরে গিয়ে যা বলেন তা শুনে সবাই বাকরুদ্ধ হয়ে যান। তিনি ডোমের বন্ধুকে ডেকে বলেন, আপনার বন্ধুকে কালো জাদু করা হয়েছে। শুধু তাই নয়, এই মুহূর্তে তার অবস্থা খুব একটা ভালো নয়। যতটা তাড়াতাড়ি সম্ভব তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপর তিনি ডোমের কাছে গিয়ে বলেন, আপনার বাড়িতে কি পাথর আছে? নীল রঙের পাথর? রীতিমতো অবাক হয়ে যায়, কারণ ঘটনাগুলো বিস্তারিতভাবে বললেও ইমাম সাহেবকে নীল পাথরের কথাটি বলেননি। তাহলে তিনি পাথরটির ব্যাপারে কিভাবে জানলেন? কথাটি ভাবার সময় ইমাম সাহেবে আরও এই প্রশ্ন করেন। তখন ডোম সব কিছু তাকে বলতে থাকেন। ডোমের কাছ থেকে পাথরের ব্যাপারটি শুনে ইমাম সাহেবের কপালে হালকা চিন্তার ভাঁজ দেখা যাচ্ছিল। এদিকে ছুটি কাটিয়ে সোরহাব মোল্লা যখন হাসপাতালে এসে জানতে পারলেন সেই ডোম অ্যাক্সিডেন্ট করেছেন, তখন তিনি তার কেবিনে গিয়ে ইমাম সাহেবকে দেখতে পান। তিনি ডোমের বন্ধুর কাছ থেকে সবকিছু শোনার পর বুঝতে পারেন ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। তাই তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে নিজের সাথেও ঘটে যাওয়া সব ঘটনাগুলো বলতে থাকেন। অ্যাম্বুলেন্স চালকের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো এক এক করে বলতে শুরু করলেন। ইমাম সাহেবের বুঝতে বাকি রইল না আসলে কি ঘটতে চলেছে। তাই তিনি আর দেরি না করে ডাক্তারের কাছে পারমিশন নিয়ে ডোমকে বাড়িতে নিয়ে যান। যে এক প্রকার বাধা অনুভব করলো যখন ডোমের বাড়িতে গিয়ে পা রাখেন, তখনই তিনি বুঝতে পারেন সে বাড়িতে ঢুকতে অদৃশ্য কোনো শক্তি তাকে বাধা দিচ্ছে, যেটা কিনা তার থেকে অনেক শক্তিশালী। তাই তিনি নিজে এবং তার বন্ধুর শরীর বন্ধ করার চেষ্টা করলেও তবুও ইমাম সাহেবের ক্ষেত্রে যে এক প্রকার বাধা অনুভব হচ্ছে। পরবর্তীতে ইমাম সাহেবের ভাষ্যমতে ব্যাপারটি ছিল ঠিক সমমেরুর মতো দুটি চম্বুকের সমমেরু যেভাবে একে অপরকে বিকর্ষণ করে, ঠিক তেমনি ইমাম সাহেবকে ডোমের বাড়িতে ঢুকতে বাধা প্রদান করা হচ্ছিল। পরিস্থিতি অবনত হতে পারে ভেবে
তিনি ডোম এবং তার বন্ধুকে ভেতরে পাঠান পাথরটি নিয়ে আসার জন্য। কিন্তু ঘরের ভিতরে গিয়ে পাথরটি হাতে নেওয়ার সাথে সাথেই ঘরের দরজা আপনা আপনি বন্ধ হতে শুরু করে। ইমাম সাহেব নিজের মতো করে চেষ্টা করলেও পরিস্থিতি অনুকূলে আনতে না পেরে তিনি ওস্তাদের সাথে যোগাযোগ করেন এবং তার সাহায্য নিয়ে তার বন্ধুকে ঘর থেকে বের করে আনেন। তখনও তিনি পাথরটিকে হাতে নিতে পারছিলেন না। কোনো একটি অদৃশ্য শক্তি তাকে পাথরটি হাতে নিতে বাধা সৃষ্টি করছিল, কিন্তু আল্লাহর কালামের উপর আর কিছুই নেই। তাই বিভিন্ন তদবিরের মাধ্যমে তিনি পাথরটি নিয়ে একটি সাদা বাক্সে বন্দি করে নেন। এই ঘটনা চলাকালীন ইমাম সাহেবের নিজের তকবীরের মাধ্যমে পুরো ঘটনাটি জেনে গিয়েছিলেন। কিন্তু এই ঘটনাগুলো ঘটার পেছনে যাদের হাত ছিল, তিনি তাদেরকে খুঁজে তাদের মুখ থেকে এই ঘটনাগুলো শুনতে চেয়েছিলেন। তাই তিনি দেরি না করে 16-17 বছর বয়সী ছেলেটির বাড়িতে খোঁজ নিয়ে সেদিকে রওনা হন। সেই এলাকা যাওয়ার পথে ইমাম সাহেবের রাস্তার পাশে একজন কিশোরকে দেখতে পান, যে কিনা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে কান্না করে চলেছে। কিন্তু সেই কিশোরের মলিন মুখেও মিষ্টি একটা হাসি। প্রথমে তিনি ব্যাপারটি বুঝতে না পারলেও রাস্তার কয়েকবার ঘটনাটি ঘটার পর বিষয়টা বুঝতে পারেন। গন্তব্যস্থলে পৌঁছে তিনি সরাসরি ছেলেটির বাড়িতে চলে যান এবং তার মায়ের সাথে কথা বলেন। সেখানে গিয়ে তিনি ঋতুর মতো অবাক হয়ে যান। মাত্র 3 দিন আগে ছেলেটির মা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঘটনাটি ইমাম সাহেবের কাছে যেমন কষ্টকর, ঠিক তেমনি রহস্যজনক মনে হলো। তিনি কবরস্থানে গিয়ে দেখতে পান ছেলেটির পাশেই তিনি কবরস্থানে গিয়ে দেখেন বাবা, মা এবং ছেলের কবর একদম পাশাপাশি। মাত্র 1 মাসের মধ্যেই একই পরিবারের 3 জনের মৃত্যু। তবে ছেলের মৃত্যু ছাড়া বাকি সবগুলো প্রায় স্বাভাবিক মৃত্যুর মতো। এরপর ইমাম সাহেব তার কবর জিয়ারত করেন এবং বুঝতে না পেরে আবারও নিজের ওস্তাদের সাথে যোগাযোগ করেন। তার ওস্তাদ বলেন, তুমি পাথরের বক্সটি বাবা মায়ের কবরের মাঝখানে রেখে সেটিকে মুক্ত করে দাও, বাকিটা সেখানে দেখতে পাবে। ইমাম সাহেব তার ওস্তাদের কথা মতো কাজগুলো করার পর যা দেখেন তা ছিল শরীর শিহরিত হওয়ার মতো। তিনি দেখেন পাথরটি মুক্ত করে দেওয়ার পর কবরের পাশ থেকে করুণ সুরে আর্তনাদ এবং কান্নার আওয়াজ। ব্যাপারটি দেখে তিনি কিছুটা ভয় পেয়ে যান। তবে তিনি যখন সালাম দিয়ে কথা বলার চেষ্টা করেন, তখন অদৃশ্য কেউ তার সালামের উত্তর নিয়ে কবরের পাশ থেকে বলতে শুরু করেন। কণ্ঠ ছিল একটা পুরুষ কণ্ঠের মতো। তিনি বলেন, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। শেষ পর্যন্ত আপনি আমাকে আমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কিন্তু যাদের জন্য আজ আমার এই লড়াই, তারা এই পৃথিবীতে নেই। এটা বলে আবারও চাপা সুরে কান্নার আওয়াজ। ইমাম সাহেব কিছুটা কথা বলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন এবং জিজ্ঞেস করেন তিনি আসলে কে এবং তাদের সাথে কি সম্পর্ক। কিছুক্ষণ পরে সেই অদৃশ্য পুরুষ কণ্ঠ নাম বলে এবং বলতে থাকে, আমি একজন জিন। এই নীল পাথরটি আমার বাসস্থান। আমাকে আমার গুরু এই 3 জনের সেবায় নিয়োজিত করেছিলেন। তারা ছিলেন অত্যন্ত ভালো মানুষ। মূলত আমার বাবা ছিলেন ওনাদের পূর্বপুরুষদের রক্ষক। বংশ পরম্পরায় আমার কাঁধেও ওনাদের রক্ষার দায়িত্ব পড়ে। আমি অনেক চেষ্টা করেছি তাদেরকে রক্ষা করার, কিন্তু বিশ্বাসঘাতকের কারণে আজ সব হারাতে হলো, এমনকি এই পরিবারটিকেও। ইমাম সাহেব সবটা শুনে এবং সেই বিশ্বাসঘাতকদের ইমাম সাহেবের মাধ্যমে সে সবার সামনে নিয়ে আসতে চান। ইমাম সাহেব বাড়ি ফিরে যাওয়ার আগে একটি নির্দিষ্ট জায়গায় সেই পাথরটি রেখে আসতে বলেন এবং ইমাম সাহেব সেই জিনটির কথা মতো কাজ করে বাড়ি ফিরে যান। প্রথম 2 দিন কোনো সমস্যা না দেখা দিলেও 3য় দিন রাতে ইমাম সাহেব একটি স্বপ্ন দেখেন। তিনি দেখেন সামনে একজন নীল শাড়ি পরিহিত মহিলা এবং কালো পাঞ্জাবি পরিহিত পুরুষ দাঁড়িয়ে আছে। তাদের চেহারা একদম স্পষ্ট। তিনি দেখলেন কাকে যেন জোর করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে অট্টহাসি হাসতে হাসতে চলে গেলেন। এরপর ঠিক ফজরের আজানের সময় ঘুম ভেঙে যায় এবং তিনি আল্লাহর কাছে এই ধরনের বাজে স্বপ্ন থেকে মুক্তি চেয়ে পাশে 3 বার থুতু ফেলেন। দিনটা বেশ ভালোই কাটছিল। ওই দিন সন্ধ্যা 6:30টার দিকে মাগরিবের নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে পিছন থেকে একজনের সালাম শুনে দাঁড়িয়ে যান। কণ্ঠস্বর বেশ পরিচিত। তিনি বুঝতে পারেন সেই নীল পাথরের ভেতরে থাকা জিন আজ 3 দিন পূরণ হওয়ায় সেই বিশ্বাসঘাতককে ধরিয়ে দিতে এসেছে। প্রথমেই জিনটি বলে ওঠে,
একটি দুঃখ সংবাদ আছে। সেই ডোম আজ ভোর রাতে মারা গিয়েছে। সিলিং ফ্যানের সাথে তার লাশ এখনো ঝুলছে। এটা শুনে ইমাম সাহেবের ভোর রাতের স্বপ্নের ব্যাপারটা মনে পড়ে যায়। তিনি হম্বিতম্বি করে বাড়ি গিয়ে পুলিশকে ফোন করে সবটা জানায় এবং পুলিশ সেই ডোমের লাশ উদ্ধার করে। কিন্তু ময়না তদন্তে সময় পুলিশ ইমাম সাহেবকে দোষী ভেবে বসেন, কারণ এলাকার কেউ ডোমের মৃত্যুর ব্যাপারে জানেন না। এত দূর থেকে কিভাবে জেনে গেলেন ইমাম সাহেব? এত দূর থেকে কিভাবে জেনে গেলেন ইমাম সাহেব সব ব্যাপারে? এটা নিয়ে পুলিশের সন্দেহ হলো। তারা ইমাম সাহেবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলেন। অনেক তথ্য ও অলৌকিক ঘটনা বর্ণনা দিল, পুলিশের কাছে জানালো। একটা ফাঁকা রুমে থাকার অনুমতি চাইল। পুলিশ সবটা শোনার পর তার নিজেকে প্রমাণের জন্য শেষ একটা সুযোগ দেয় এবং একটি কক্ষে একা রেখে আসে। ইমাম সাহেব সেই কক্ষে যাওয়ায় একটা আসন বসান এবং সেই জিনটাকে ডাকেন এবং বিশ্বাসঘাতকদের ব্যাপারে জানতে চান। এবার জিনটি বলতে থাকে, এই সব কিছুর পিছনে দায়ী হচ্ছে 16-17 বছর বয়সী ছেলেটির চাচা চাচি। তারাই আমাকে বন্দি করেছে আর তারাই আমাকে মেরেছে। তারা চেয়েছিল আমাকে বন্দি করে অসৎ কাজে ব্যবহার করতে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে গিয়েছি। ওই চাচা চাচি সবাইকে মেরে স্বার্থ হাসিলের পর গা ঢাকা দেওয়ার জন্য ওই ছেলের বাড়িটি বেছে নিয়েছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের সাহায্য নিয়ে তাদের আটক করুন, নয়তো তারা আরও মানুষের ক্ষতি করবে। জিনের কাছ থেকে সব কিছু শোনার পর ইমাম সাহেব তাদের বিদায় দিয়ে পুলিশদের সবটা জানান। তবে পুলিশ এ ব্যাপারে বিশ্বাস করতে নারাজ। ইমাম সাহেব পুলিশকে শেষবারের মতো ভরসা করার অনুরোধ জানালেন। পুলিশ ব্যাপারটি বুঝতে পারে এবং ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে। সত্যি বলতে ব্যাপারটি অবিশ্বাস্য হলেও দুজন ব্যক্তিকে খুঁজে পায় যে তারা সেখানে তত্ত্ববিদ্যা চর্চা করছিল। তাদের থেকে 2টি বই, একটি মাথার খুলি, একটি পাত্রে 3টি আঙ্গুল পাওয়া যায়। 2টো আঙ্গুল ডান হাতের এবং একটি বাঁ হাতের। পুলিশ সব কিছু সংগ্রহ করে আটকের পর ফিরে এলে ইমাম সাহেবের মাধ্যমে আস্তে আস্তে সব রহস্য উন্মোচিত হতে থাকে। সেই চাচা চাচির কাছ থেকে শোনা ঘটনার প্রতিটি অংশ গায়ে কাটা দেওয়ার মতো। মানুষ এতটা জঘন্য হতে পারে তা কল্পনারও বাইরে। চাচা চাচি ইমাম সাহেব ও পুলিশের কাছে ঘটনাটি যেভাবে বলছিলেন, আমিও ঠিক সেভাবেই শুরু করছি। চাচা, আমি তখন অনেক ছোট, সবচেয়ে ছোট সদস্য হওয়ায় আদরের পরিমাণটা বেশি হলেও কোনো উপহার ও আবদার পূরণের দিক দিয়ে সবার কাছে বড় ভাইয়ের কদর ছিল বেশি। আমাদের 2 ভাইয়ের মধ্যে বড় ভাইকে আব্বা সবচেয়ে বেশি ভালোবাসতো, তাই যা চাইতেন আব্বা তাই দিতেন। কিন্তু আমার ক্ষেত্রে এমন ছিল না। তাই ছোট থেকে আমার মনে একটা ক্ষোভ জমতে থাকে। বড় ভাইকে এতটা আদর যত্ন করার মূল কারণ হলো নীল পাথরের উত্তরাধিকারী। নীল পাথরে যে আমাদের পরিবারের রক্ষা কবচ। আমার দাদু একটা সময় জিন পালতেন এবং তাদের অনেকভাবে সাহায্য করতেন। বিদায় উপহার স্বরূপ প্রতিটা প্রজন্মের রক্ষী হিসেবে একজন জিন পেয়ে থাকেন। আমার বাবাও পেয়েছিলেন। এদিকে পরিবারের পরবর্তী প্রজন্ম সবার বড় হওয়ায় আমার বড় ভাই ছিল পরবর্তী জিনের মালিক। এ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু মৃত্যুর আগে তিনি সম্পত্তির সব কিছু অংশ আমাকে দিয়ে বাকি বড় ভাইকে দিয়ে দেন। তার ধারণা ছিল যে তার মৃত্যুর পর বড় ভাই আমাকে দেখাশোনা করবেন, যেহেতু সম্পত্তির বড় অংশটুকু বড় ভাই পেয়ে থাকে। কিন্তু ব্যাপারটি আমি একদমই মেনে নিতে পারিনি। আমি অনেকভাবে সম্পত্তি হাতানোর চেষ্টা করেছি, কিন্তু সেই নীল পাথরের জিনটির কারণে সব সম্ভব হয়ে ওঠেনি। এরপর ভাইয়ের বিয়ে হয়, এরপর একটি ছেলে সন্তান হয়, এরপর আমারও বিয়ে হয়। বিয়ের পর আমার স্ত্রীকে দেখতাম সে বিভিন্ন মন্ত্র পড়ে অসুস্থ মানুষকে সুস্থ করতেন। তাই আমিও তার কাছ থেকে আগ্রহী হয়ে শিখতে থাকি। একটা সময় আমরা দুজনে কবিরাজি শুরু করে দেই এবং শক্তিশালী মন্ত্র শিখে চর্চা করতে থাকি। এদিকে আমার ভাতিজা বড় হতে থাকে এবং সব সম্পত্তি পাওয়ার আশা শেষ হতে থাকে। আমার কোনো ছেলে মেয়ে নেই। সম্পত্তি এবং নীল পাথরের ভাগিদার সে একাই। তাই এ ব্যাপারে আমি আমার স্ত্রীর সাথে আলোচনা করে
ভাতিজাকে আমাদের দোকানে নিয়ে আসতে বলি। সেখান থেকে আমরা কবিরাজের মাধ্যমে মানুষকে সুস্থ করে দিতাম। আমিও বড় ভাইয়ের সাথে কথা বলে ভাতিজাকে শহরে পাঠিয়ে দিতে বলি এবং ভালো স্কুলে পড়ার আশ্বাস দেই। বড় ভাই আমাকে বিশ্বাস করে ভাতিজাকে পাঠিয়ে দিয়ে আমাকে রোজ স্কুল শেষে তাকে দোকানে নিয়ে বসাতাম এবং আমাদের কাজগুলো দেখিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করতাম। এমনই একদিন আমাদের পরিকল্পনায় আমরা সফল হই। আমার ভাতিজা মন্ত্র পাঠ করে অলৌকিকভাবে মানুষকে সুস্থ করার বিষয়ে অনেকটা আগ্রহী হয়ে যায় এবং আমাদের কাছে কবিরাজি শিখতে চান। এটা ছিল আমাদের মোক্ষম সুযোগ। কাজ শেখানোর নাম করে কিছুদিন পর আমরা তাকে নিয়ে 3 দিনের জন্য গোসল করতে মানা করে দেই এবং ঘরে লাইট বন্ধ করে থাকতে বলি আর ওর বাবা মায়ের সাথে কথা বলতে মানা করে দেই। আমাদের মূল উদ্দেশ্য ছিল ওর উপর জিনের আসর করিয়ে ওর নামে সম্পত্তি সব আমাদের নামে লিখিয়ে দেওয়া। কিন্তু 3 দিন কেটে যাওয়ার পরেও আমাদের তন্ত্রবিদ্যায় কোনো কাজই হচ্ছিল না। এটা দেখে আমরা দুজন বেশ অবাক হয়ে যাই। আমরা বিষয়টি ভেবে কোনো কুল কেনারা করতে পারছিলাম না, কারণ এই নিয়মে চললে জিনের আসর থেকে বাঁচা সম্ভব নয়। তাহলে ও কিভাবে বেঁচে গেল? এটা ভাবতে ভাবতেই আমার মনে একটা প্রশ্ন জাগে, আচ্ছা নীল পাথরটা ওর কাছে নেই তো? কথাটি ভেবে আমার বুকটা কেঁপে ওঠে। তাই পরের দিন সকালে ও স্কুলে চলে গেলে আমি আর আমার স্ত্রী ওর ঘর তন্ন তন্ন করে খুঁজে আলমারির উপরে একটা বাক্সে নীল পাথরটা খুঁজে পাই। ব্যাস, আর কি চাই? এতদিনে আমাদের সব স্বপ্ন, সব ইচ্ছে পূরণ হতে চলেছে। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে আমি পাথরটি নিয়ে বেরিয়ে পড়ি। এরপর প্রায় 1 সপ্তাহের চেষ্টায় আমরা পাথরটির ভেতরে থাকা জিনটাকে কাবু করতে সক্ষম হই এবং তাকে নিজের বশে আনি। কুফুরি করতে করতে রক্ষক থেকে ভক্ষকে পরিণত করে দেই। এমনভাবে কুফুরি করা হয়েছিল যে ওর নিজের প্রতি আর ওর নিজের কোনো কন্ট্রোল ছিল না। আমরা ওকে পাথরে আটকে পাথরটি অদৃশ্য করে আবার ভাতিজার পানির বোতলে ঢুকিয়ে দেই। আমাদের মূল পরিকল্পনা ভাতিজাকে এনে সব সম্পত্তি লিখে নেওয়া এবং পাথরটি চুরি হলেও আমাদের ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। তাই পাথরের উপরে কুফরি কালাম করে ওটার মাধ্যমে ভাতিজাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেই। এতে করে তার মৃত্যুতে আমাদের উপর কোনো সন্দেহ আসবে না এবং ভাইয়ের সম্পত্তির ভাগটাও একটা সময় আমাদের কাছে চলে আসবে। যে ভাবা সেই কাজ। কুফরি করা পানি খেয়ে রাস্তার মাঝে পাথরটি ভাতিজার গলায় আটকে যায় এবং দম বন্ধ হয়ে যায়। এর পরের ঘটনাগুলো আপনারা সবাই জানেন, তবে আমরা এতদিন লুকিয়েছিলাম না। আমরা ভাইয়ের বাড়ির আশেপাশে ছিলাম এবং তাদের কুফরি করা পানি খাইয়ে আমাদের কথা ভুলিয়ে রেখেছিলাম, যাতে করে আমাদের ব্যাপারকে পুলিশকে জানাতে না পারে। ভাতিজা মারা যাওয়ার দিন রাতে হাসপাতালে আমরা শুধু অ্যাম্বুলেন্স চালক আর ডাক্তারকে দেখেছিলাম। আমার উদ্দেশ্য ছিল পাথরটি খুঁজে পাওয়া, কিন্তু অনেক চেষ্টার পরেও আমি কোনো খোঁজ পাইনি। তাই ডাক্তারের রুমালটি আমি চুরি করে নেই এবং সেটার মাধ্যমেই আমি তাকে কালো জাদু করি। আর অ্যাম্বুলেন্স চালককে কালো জাদু করার জন্য আমি জিনকে আমার স্ত্রীর সাথে পাঠিয়ে দিই রাস্তায় গাড়ি থামিয়ে কোনো কিছু সংগ্রহ করার জন্য। সেই রাতে অ্যাম্বুলেন্সের চালক সেই দুজনকে দেখেছিল। তাদের মধ্যে নীল শাড়ি পরিহিত মহিলাটি ছিল আমার স্ত্রী আর আমি পুরুষ ছিল একজন জিন। এটা তাকে দ্রুত সময় রাস্তা পার করতে সাহায্য করেছিল। ওই দিনই আমার স্ত্রী কোনো এক বইয়ে পড়েছিল, একই পরিবারের সকলের মৃত্যুর পর ছেলেদের ডান হাতের এবং মেয়েদের বাম হাতের অনামিকা আঙ্গুল কেটে নিয়ে আসলে তাহলে ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায়। তাই ওই রাতে আমার স্ত্রী অ্যাম্বুলেন্স এর পিছনে থেকে চালকের শার্টের একটা অংশ ভাতিজার ডান হাতের অনামিকা আঙ্গুল আর ডান পায়ের রক্ত নিয়ে আসে। এরপর একে একে ডাক্তার এবং অ্যাম্বুলেন্স চালককে কালো জাদু করি। কালো জাদুর মূল উদ্দেশ্য ছিল যখন কারো সাথে কথা বলবো তখন তাদের মাধ্যমে আমরা সেই ব্যক্তির সব তথ্য সংগ্রহ করতে পারবো। এটাকে আমরা নীল পাথর খোঁজার একটি মাধ্যম বানিয়ে ফেলেছিলাম। এভাবে অনেক চেষ্টা করে প্রায় 2 সপ্তাহ পর অ্যাম্বুলেন্স চালক মেডিকেলে আসে এবং ডাক্তারের সাথে কথা বলে। তখন ডোম এর সাথে তাদের দেখা হয় এবং সেই সময় আমি জানতে পারি পাথরটি চুরি করেছে। তাই ওই দিনের পর ডাক্তার এবং অ্যাম্বুলেন্স চালকের উপর থেকে কালো জাদুর প্রভাবটি কাটিয়ে ডোমের উপর জাদু করা হয় পাথরটি ফিরিয়ে আনার জন্য।
কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়। ভাতিজার মৃত্যুর পর জাদুর প্রভাব কেটে যাওয়ায় নীল পাথরে থাকা জিনটি নিজের ক্ষমতা ফিরে পায়, কিন্তু তার পক্ষে একা চলাচল করা সম্ভব ছিল। তাই আমি যখন ওই ডোমের স্বপ্ন গিয়ে পাথরটি ফিরিয়ে দেওয়ার কথা বলছিলাম, তখন পাথরে থাকা ওই জিনটি অন্য রূপ ধরে তার কাছে গিয়ে পাথর ফিরিয়ে দিতে মানা করত। স্বপ্নে বারবার পাথরটির কথা উল্লেখ করা হতো ঠিকই, কিন্তু ঘুম ভাঙার পর নীল পাথরে থাকা জিনটি প্রভাব করে স্বপ্নে বারবার পাথরের কথা উল্লেখ করা হতো। কিন্তু ঘুম ভাঙার পর নীল পাথরের জিনের প্রভাবে স্বপ্নের সব কথা মনে থাকলেও পাথরের কথাটি মনে থাকতো না। আমরা তাকে অনেকভাবে ভয় দেখিয়ে তার স্ত্রী মেয়েকে মেরে এবং তাকে নানা রকমের হুমকি দিয়ে পাথরটি নিতে চেয়েছিলাম, কিন্তু সফল করতে পারিনি। এভাবে আমরা যখন সফল হতে চেয়েছিলাম কিন্তু সফল হতে পারিনি এভাবে আমরা যখন সফল হতে পারছিলাম না, তখন শক্তির বৃদ্ধির জন্য ভাবিকে মারার সিদ্ধান্ত নেই। আমার ভাইকে মেরেছিলাম অনেক আগেই, পাথরের খোঁজ করতে। অনামিকা আঙ্গুলে অনুভব করাই আমার বড় ভাইকে আগেই শেষ করে দিয়েছি। এবার পাথরটা নিজের কাছে আনার জন্য শেষ ব্যক্তি ছিল ভাবি। তাই একদিন সুযোগ বুঝে আমাদের পোষা জিনের মাধ্যমে ভাবিকেও সরিয়ে দেই এবং বাহাতের অনামিকা আঙ্গুল কেটে নেই। আমরা প্রতিটা অনুষ্ঠানে উপস্থিত থাকতাম যাতে কেউ আমাদের সন্দেহ না করে। আঙ্গুল নেওয়ার পর এমনভাবে পলিশ লাগিয়ে দেওয়া হতো সেটা খালি চোখে দেখার কেউ ধরতে পারবে না। এভাবে আমরা আমাদের স্বার্থ হাসিলের একদম শেষ পর্যায়ে চলে এসেছিলাম এবং সে বাড়িতে থাকতে শুরু করেছিলাম। কিন্তু সে বাড়িতে থাকা ব্যাপারটি কেউ জানতো না। এত চেষ্টার পরেও শেষ মুহূর্তে নীল পাথরে থাকা জিনটি মুক্ত হয়ে যাওয়ার পর সব গোলমাল হয়ে যায়। পাথরটি খুঁজে পেতে শেষবারের মতো চেষ্টা করতে বসেছিলাম ঠিকই, কিন্তু ধর্মের কাছে আমরা হার মেনে যাই। এটা ছিল সেই ছেলেটির চাচা চাচির দেওয়ার বয়ান এবং ঘটনার চতুর্থ এবং শেষ অংশ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, মাত্র 2 দিনের মাথায় তাদের দুজনকে জেলের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। ভেতরে গিয়ে দেখা যায় তাদের দুজনের মাথা বাদে শরীরের প্রত্যেকটি অঙ্গ মুচকিয়ে উল্টে করে রাখা। এই অলৌকিক ব্যাপারটা এবং একই পরিবারের 3 জনের রহস্যজনক মৃত্যুর খবরটা প্রকাশ পাওয়ায় আগ মুহূর্তে তাদের দুজনের মৃত্যু পুলিশকে নাড়া দিয়ে দেয়, কারণ জেলে থাকা অবস্থায় দুজনের আকস্মিক মৃত্যুর দায়ভার তাদের উপরে পড়ে। পুলিশ তাদের এই মৃত্যুকে সুসাইড হিসেবে চালিয়ে দেয়। ঘটনাটি মূলত এটুকুই। এটা আমার কাছে আজও অবিশ্বাস্য মনে হলেও ধর্মের বিশ্বাসে অসম্ভব বলে কিছুই নেই। আমি উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে ঘটনাটি শোনার পর সেই হুজুরের সাথে দেখা করেছি এবং অ্যাম্বুলেন্স চালকের সাথে ফোনে কথা বলেছি, তাই একটু হলেও ভরসা করতে পারি। আর হ্যাঁ, আপনাদের জন্য আরও একটা সারপ্রাইজ। নীল পাথর থেকে জিন মুক্তির পর ওই জিন উপহার হিসেবে হুজুরকে পাথরটি দিয়ে দিয়েছে। হুজুরের কাছে এখনো সেই পাথরটি আছে। আমি যখন হুজুরের সাথে দেখা করতে গিয়েছিলাম তখন তিনি আমাকে পাথরটি দেখিয়েছিলেন, আর আমার কাছে এই মুহূর্তে নীল পাথরের একটি ছবিও আছে। ছবিটি দেখতে চাইলে ইউটিউব চ্যানেলে ইনবক্স করুন। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। গল্পটি শোনার জন্য ধন্যবাদ।